এই বট আইডি থেকে জামায়াত ইসলাম 1 টাকা করে পে করে। তো মানুষের চরিত্র হননের জন্য, কুৎসা রটনা করার জন্য, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই বট আইডি গুলোকে তারা ব্যবহার করে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে কর্নেল ওলি, যিনি এই জামায়াত ইসলামের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন, তিনি বলেছেন যে অনলাইন ভোটে তিনি রাষ্ট্রপতি হিসাবে এগিয়েছিলেন। তার মানে নির্বাচনের আগে অনলাইন ভোট, বট আইডির ভোটে জামায়াত ইসলামী কিন্তু ক্ষমতায় দেখছে যে তারা কিন্তু ক্ষমতায় চলে আসছে। তারা বিএনপিকে হুমকি দিচ্ছে যে আর ক্ষমতায় আসতে পারবে না। জামায়াত ইসলামী, আপনারা তো ধর্মকে নিয়ে রাজনীতি করেন, কিন্তু কখনো কোন সময় আপনাদের, আমি জামায়াত ইসলামীর কথা বললাম, কোন সময় আপনারা এই চিন্তা করেছেন যে বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের যে তাদের একটা সামাজিক নিরাপত্তা থাকা উচিত, তাদের একটা মর্যাদা থাকা উচিত, তাদেরকে একটা সম্মানী দেওয়া উচিত? এই চিন্তা কিন্তু আপনারা কখনো করেননি। তারা হচ্ছে একটা সময় আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করতো। জামায়াত ইসলামের পক্ষ থেকে কর্নেল জাকারিয়া সাহেব যেটা বললেন যে 6 মাসে, জামায়াত ইসলামের পক্ষ থেকে না, 6 মাসে এই সরকারের কোনো সফলতা নাকি তিনি খুঁজে পাননি। বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে মানুষের ভোটে, করি আপনাকে তাহলে বলতে সুবিধা হবে, আমি বলেছি সুশাসনের জন্য যা প্রয়োজন, কোন একটা সেক্টর দেখান যেখানে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে, রিফর্ম হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। সফলতার ব্যাপার কিন্তু আমি বলি নাই যে সফলতা নাই। পররাষ্ট্রনীতিতে সফলতা আছে, ব্যক্তি প্রধানমন্ত্রীতে তার অ্যাটিটিউড, তার কথাবার্তায় আলোচনাটা কিন্তু এতে কোনো সন্দেহ নাই। শুরুতে এভাবে এসেছিল যে সরকারের 6 মাসে কোনো সফলতা আমি সুশাসন খুঁজে পাওয়া যায়নি। সেক্ষেত্রে উপস্থাপক কিন্তু বিনিয়ামিন মোল্লাকেও সেম প্রশ্ন করেছে যে 6 মাসে কোন একটা সফলতা তিনি খুঁজে পাননি, আপনি একটা খুঁজে দেখান। আমি বললাম যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে মানুষের ভোটে 16 বছর পরে মানুষ যে ভোট দিয়েছে, সেই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে, যে কমিটমেন্ট দিয়ে, যে ইশতেহার দিয়ে এই নির্বাচিত হয়েছে, জনগণ সরকারের উপর আস্থা রেখেছে, এই দলের উপর আস্থা রেখেছে, যেসব বিষয়ে যেসব প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি কিন্তু এই সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই এটা বাস্তবায়ন শুরু করেছে। আপনি হয়তো সাফল্য খুঁজে পান না। আপনাকে একেবারে একটা নর্মাল, মানে সহজ জিনিস বলি, যেটা হচ্ছে আমাদের যে জিনিসটা প্রয়োজন সকল মানুষেরই, প্রান্তিক আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল মানুষের জন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম এই সরকারের সময় কতটা কমেছে, কতটা আছে, এবং আওয়ামী লীগের সময় ছিল কতটা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল কত। আপনাকে একটা কম্পারেটিভ এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। আলুর দাম এই 10ই আগস্টে 25 টাকা ছিল, আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় 10ই আগস্টে আলুর দাম ছিল 45 টাকা। আওয়ামী লীগের সময় 10ই আগস্ট 2023 সালে আলুর দাম ছিল 70 টাকা। আপনি পার্থক্যটা খুঁজে নেবেন। পেঁয়াজের দাম এই সরকারের সময় 40 টাকা, আওয়ামী লীগের সময় ছিল 150 টাকা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল 60 টাকা। মোটা চাল, পেঁয়াজের দাম 40 টাকা 10ই আগস্ট, 40 টাকা, আর আওয়ামী লীগের সময় ছিল 150 টাকা 2023 সালের 10ই আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল 60 টাকা। এরকম প্রত্যেকটা মোটা চাল এই সময়, এই সরকারের সময় এই মুহূর্তে 55 টাকা, আওয়ামী লীগের সময় ছিল 65 টাকা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল 60 টাকা। মিনিকেট চাল এই সরকারের সময় 70 টাকা, আওয়ামী লীগের সময় 85 টাকা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 70 টাকা। ডিম 1 ডজন এই সরকার আমলে 150 টাকা, আওয়ামী লীগের আমলে ছিল 180 টাকা, আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল 155 টাকা। সোনালী মুরগি এই সরকারের সময় 350 টাকা, আওয়ামী লীগের সময় এটা 300 টাকা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা 350 টাকা ছিল। ব্রয়লার মুরগি এই সরকারের সময় 180 টাকা, আওয়ামী লীগের সময় 210 টাকা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল 200 টাকা। কাঁচামরিচ এই সরকারের সময় 280 টাকা, আওয়ামী লীগের সময় 250 টাকা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 300 টাকা। এটা হচ্ছে প্রথম আলো, যুগান্তর, সমকালের রিপোর্টের ভিত্তিতে আমরা এটা দেখেছি। তো মানুষ প্রথমত মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে মানুষ কিন্তু চিন্তা করে, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু সহনশীল পর্যায়ে রেখেছে এবং অধিকাংশ পণ্যের দাম আগের তুলনায় কমেছে। এরপর আপনি দেখেন যে এই সরকার শুরু থেকেই সামাজিক নিরাপত্তার উপর গুরুত্ব দিয়েছে। নির্বাচনী ইশতেহারের মধ্যে ঘোষণা করেছে ফ্যামিলি কার্ডের কথা। নির্বাচিত হওয়ার পরেই সেই ফ্যামিলি কার্ডের কর্মসূচি সেটা বাস্তবায়ন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহকারী সুপারভাইজার নিয়োগ এটা হয়ে গেছে এবং এই বছরে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে। আপনি আরেকটা প্রতিশ্রুতি ছিল খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচি কিন্তু শুরু হয়েছে।
ইমাম মুয়াজ্জিনদের সম্মানের বিষয়, আপনারা আসলে জামায়াত ইসলামী, আপনারা তো ধর্মকে নিয়ে রাজনীতি করেন, কিন্তু কখনো কোনো সময় আপনাদের, আপনারা কারা? আমি জামায়াত ইসলামের কথা বললাম, কোন সময় আপনারা এই চিন্তা করেছেন যে বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের যে তাদের একটা সামাজিক নিরাপত্তা থাকা উচিত, তাদের একটা মর্যাদা থাকা উচিত, তাদেরকে একটা সম্মানই দেওয়া উচিত, এই চিন্তা কিন্তু আপনারা কখনো করেননি। এটা বিএনপি সরকার, তারেক রহমানের সরকার, তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার আগে যে ইস্তেহার দেয় মানুষকে, সেই ইস্তেহারের মধ্যে তো এটা ছিল না। ক্ষমতার তো স্বপ্ন দিনে দেখে, হ্যাঁ ছিল না এটা, এটা শুধুমাত্র বিএনপির ইশতেহার, এটা শুধুমাত্র বিএনপির ইশতেহারই ছিল। সুতরাং রাজনীতির ইতিবাচক পরিবর্তন, জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে এবং সরকারের উপর মানুষ খুশি। বা একজন আলোচক পলাশ ভাই বলছেন যে শুধুমাত্র তারেক রহমানের উপর খুশি। তারেক রহমান ইতিবাচক রাজনীতি শুরু করেছেন, যেই রাজনীতির আসলে পরিবর্তনটা পান না, সেটা বললাম। তারা জামায়াত ইসলামী বা যারা বিরোধী দলে আছে, তারা হচ্ছে এই পরিবর্তনটাকে ধারণ করতে পারছে না। 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে ফ্যাসিস্ট হাসিনার জামানায় সরকারি দলের রাজনীতি এবং সেই সময়টাতে বিরোধী দলের রাজনীতি, হাসিনার জামানাকে আপনি যদি ফলো করে এই নতুন বাংলাদেশ 24 পরবর্তী সময়ের বাংলাদেশকে চিন্তা করেন, তাহলে আপনি পারবেন না। কারণ হাসিনা যখন রাস্তা দিয়ে বের হতো, তখন মানুষ কেন পিঁপড়াও হাঁটতে পারতো না, গাড়ি দাঁড়ায় থাকতে হতো। কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন সিএনজি ওয়ালা বলছেন যে প্রধানমন্ত্রীর সাথে আমি একসাথে সিএনজি চালিয়ে যাচ্ছি তার গাড়ির পাশ দিয়ে। আপনি হয়তো পরিবর্তন দেখছেন না। নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশে কোনোদিন হয়নি যে নির্বাচিত হওয়ার পরপরই বিরোধী দলীয় নেতার বাসায় গিয়েছে, এটা কিন্তু হয়নি। সুতরাং এই পরিবর্তনগুলোকে আপনাকে ধারণ করতে হবে। আর আপনি যেটা বললেন ভারতের বিষয়টা, আপনি বলছেন যে ভারত নিয়ে এই সরকারের সিদ্ধান্ত, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সবার আগে প্রায়োরিটি দেয় এই সরকার। আমাদের নির্বাচনের আগের যে স্লোগান, সকল কিছুতেই সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ ফার্স্ট, সেই নীতিতে এই সরকার এগিয়ে যাচ্ছে। ভারত যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সকল সরকারই, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, সবসময় ভারতকে কি বলছে, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, দুইটা দেশের বিএনপি ফার্স্ট, এটাই তো বলছে। এটা কোথাও বিএনপি ফার্স্ট আপনি বলতে পারবেন না। না, এটা বিএনপি বলছে। না, জামায়াত ইসলামী, আমি তো বললাম জামায়াত ইসলাম হচ্ছে বিরোধিতার জন্য বিরোধিতা। সরকার গঠনের 3 মাস পরে জামায়াত ইসলাম সেটআপ করেছেন এবং প্রত্যেকটা জায়গায় দলীয়করণের একটা সর্বোচ্চ লেভেলে গেছে, এটাই বলছে, যে কারণে বিএনপি ফার্স্ট। না, বিএনপি ফার্স্ট, এটা তো আমি তো বললাম জামায়াত ইসলাম তো বিরোধিতার জন্য বিরোধিতা করে। একটা সরকারে যখন 3 মাস যায়, তখন জামায়াত ইসলামের আমির বলে এই সরকারকে ফেলে দিবে। তো তার যদি টার্গেটই থাকে সরকার ফেলে দেয়া, তাহলে সে যে জনগণের জন্য কি উন্নয়ন হচ্ছে এটা তো সে টের পাবে না। কারণ তার চোখ তো বা তার দৃষ্টি সেটা তো আছে তার ক্ষমতার দিকে, সে ক্ষমতার মোহে আছে, কিভাবে ক্ষমতায় যাবে সেই চিন্তায় আছে। সেজন্য সেই পরিবর্তনগুলো দেখতে পারছে না। এই ধরনের অপপ্রচার এবং প্রোপাগান্ডা তারা করে যাচ্ছে। বিনিময় মোল্লা যেটা বলছেন যে তারা যে অনলাইন, এই যে অনলাইনে তাদের একটা প্রোপাগান্ডার মেশিন আছে, কিন্তু যে বট আইডি, ফ্যাক্ট চেকিং সংস্থা দ্য ডিসেন্ট বলেছেন যে একটা গালি দেওয়ার জন্য এই বট আইডি থেকে জামায়াত ইসলাম 1 টাকা করে পে করে, 1 টাকা করে দেয়। তো মানুষের চরিত্র হননের জন্য, কুৎসা রটনা করার জন্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই বট আইডি গুলোকে তারা ব্যবহার করে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনারা দেখবেন যে কর্নেল ওলি, যিনি এই জামায়াত ইসলামের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন, তিনি বলেছেন যে অনলাইন ভোটে তিনি রাষ্ট্রপতি হিসাবে এগিয়েছিলেন। তার মানে নির্বাচনের আগে অনলাইন ভোট, বট আইডির ভোটে জামায়াত ইসলামী কিন্তু ক্ষমতায় দেখছে যে তারা কিন্তু ক্ষমতায় চলে আসছে। তারা বিএনপিকে হুমকি দিচ্ছে যে আর ক্ষমতায় আসতে পারবে না। তো তারা অনলাইনের ভোট, বট আইডির ভোটে নিজেরা ক্ষমতা দেখেন, আবার তাদের রাষ্ট্রপতি প্রার্থীও ক্ষমতা দেখেন। তারা আসলে জনগণের ধারে কাছে নাই। জনগণের কাছে যে যেতে হবে, নিজেদের একটা বিরোধী দল এখন বিরোধী দল হয়েছে এবং এইবার তাদের কৃতজ্ঞতা থাকা উচিত গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি। এই জন্য সবারই কৃতজ্ঞতা থাকা উচিত। আমরা কৃতজ্ঞ যে গত বাংলাদেশের 55 বছরের ইতিহাসে তাদের মোট আসন ছিল 40, আর এই বছরে এবারের নির্বাচনে তারা খুব সম্ভবত 68 বা 69 আসন পেয়েছে। সুতরাং তাদের শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা বা আগামীকালকে ক্ষমতায় যেতে হবে, এই ট্রেন্ড বাদ দিয়ে জনগণের জন্য তাদের কি পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তুলে ধরা উচিত। জনগণ যদি তাদের পরিকল্পনাকে ইতিবাচক ভাবে গ্রহণ করে দেন, সেটা আগামী নির্বাচনের মাধ্যমে সেটা প্রমাণিত হবে। এখন আপনি একটা নির্বাচন হওয়ার 3 মাসের মধ্যে শুধু সরকার ফেলে দেয় আপনার টার্গেট,
এটা যদি করেন তাহলে আপনি পরিবর্তনের রাজনীতিকে আপনি ধারণ করতে পারেন না, আর পারবেন না। আর আওয়ামী লীগকে যে ফেরত আনার যে বিষয়টা, করবো কি আপনার নেই না আমার আওয়ামী লীগকে আমার বেশি বলে দেওয়া হবে না। না আবার আসতেছি। আওয়ামী লীগের যে ফেরত আসার বিষয়টা, আওয়ামী লীগকে কিন্তু তারা ইনভাইট করছে, এটাই ফার্স্ট না, এরা কিন্তু জামায়াত ইসলামের জি, জি, জি। আমিরও বলছিল। জি। সুতরাং তারা হচ্ছে একটা সময় আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করতো। জি 5ই আগস্ট পূর্ববর্তী সময় আরেকটা পরিবর্তনের কথা বলি আপনাদেরকে, যেহেতু আমি ছাত্র রাজনীতি করি, আমার জায়গা থেকে বলি, বাংলাদেশে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যারা ক্ষমতায় থাকতো তাদের যে ছাত্র সংগঠন ছিল, সহযোগী ছাত্র সংগঠন, সেসব সংগঠন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করত, ক্যাম্পাস দখলে রাখার চেষ্টা করত, হল দখলে রাখার চেষ্টা করত। আপনি দেখেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরকার গঠন করলো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল বা ক্যাম্পাস দখল বা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের কোনো চেষ্টা করেনি। অন্যদিকে আমরা যেটা দেখলাম যে জামায়াত ইসলামের যে ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তারা ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টির মাধ্যমে এক ধরনের নৈরাজ্যকর, এক ধরনের ভীতিকর পরিবেশ তৈরির মাধ্যমে তারা সেই আওয়ামী লীগের সময়টাতেই ফিরে যাচ্ছে। কারণ তাদের অধিকাংশ নেতাকর্মী আওয়ামী লীগের সময় তাদের গুপ্ত হয়ে ছাত্রলীগের সাথে তারা রাজনীতি করেছে। সেই ছাত্রলীগের কালচার থেকে তারা বের হয়ে আসতে পারেনি, সেজন্য এই যে মব তৈরি করে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করতে চায়। সুতরাং আমরা বলবো, যারাই আলোচনা করে বা জামায়াত ইসলামী যে বিরোধিতার জন্য বিরোধিতা না করে, আমরা বলবো আপনারা সুনির্দিষ্ট পরিকল্পনা দিন। আর এই সরকার জনগণকে যেই প্রতিশ্রুতি দিয়েছে, সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। আপনারা এর আগে কোথাও দেখবেন না যে কোন সরকারে 6 মাস পরে, 180 দিন পরে এটার মূল্যায়ন হয়েছে, জনগণের কাছে এটার জবাবদিহি করেছে, এবং তার পরপরই কিন্তু মন্ত্রিসভায় পরিবর্তন এসেছে। এখানে একটা জিনিস আমি কিন্তু 3বার আসছি, আমি আপনার কাছে একটু ক্ষমা চাই। এই একটা জায়গাটা একটা মিনিটের জন্য ক্ষমা চাই। এই যে 6 মাস ভিতরে এই কথা বলা হয়েছে, 6 মাসের ভিতরে সরকার ফেলে দেওয়া বলা হয়েছে, এই জায়গাটাতে আমি বলতেছি কি, একটা সরকার আমাদের যে আগের নির্বাচনে যাগুলো হইতো, তখন কেন পৃথিবীর বুকে সেই জিনিসটা আসে না? কারণ এই সরকার গঠিত হওয়ার আগের কোন কর্মপদ্ধতি নিয়ে একটা গণভোট ছিল না, সংস্কার নিয়ে গণভোট এই কথা ছিল না। কথা বলছেন, যার কারণে কথা হচ্ছে যে এই সংস্কার এবং গণভোট নিয়ে যে কথাটা হয়েছে, সেই জায়গাটায় বিএনপি কতটা জুলাই সনদ বাস্তবায়নের কথা কিন্তু বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। কিন্তু গণভোট নিয়ে বলি, যখন না বলা, আমি বলছি আমরা শুধু